গুড মর্নিং অল। দেখো, আজ আমরা ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার সেট তত্ত্ব বা সেট থিওরি নিয়ে আলোচনা করব। প্রথমেই সেট তত্ত্ব এর শুরুতেই কিছু প্রতীকগুলো একটু দেখতে হবে, সিম্বল বা প্রতীকগুলো, যেটা আমরা একবারেই অপরিচিত এই প্রতীকগুলোর সম্বন্ধে, সেগুলো একটু আমি বলে নিচ্ছি, দেখে নাও। এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে বিলংস টু মানে কি অন্তর্ভুক্ত। জাস্ট আলোচনা করছি, পরে যখন ইউজ হবে বা এর প্রয়োগ হবে তখন বুঝতে পারবে আরও ক্লিয়ারলি। যখন এইভাবে করে কাটা হলো সেটা হচ্ছে নট বিলংস টু। এরকম চিহ্নটা হচ্ছে বিলংস টু, এটা হচ্ছে নট বিলংস টু। ভি এর মতো চিহ্নটাকে বলা হয় অথবা বা অর, আর উল্টো ভিটাকে বলা হয় এবং বা অ্যান্ড। আচ্ছা, এই এটাকে উল্টো দিকে করে, মানে এরকম করে যদি করা হয়, এরকম, এই 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 এইটাকে বলা হচ্ছে ফর অল এক্স। ফর অল এক্স, ফর অল এক্স মানে হচ্ছে এক্সের সব মানের জন্য। ব্যাকেটে দেখো লিখেছি ফর অল এক্স। এই যে কোলন, এই কোলনটাকে বলা হচ্ছে সাজ দ্যাট। কোলন বা একটা দাঁড়ি, যে কোনো একটা ইউজ করা যায়, এটাকে বলা হচ্ছে সাজ দ্যাট। বাংলা হচ্ছে এমন যে। এই চিহ্নটা তোমরা সবাই জানো, পরিচিত আছো, ইমপ্লাইজ দ্যাট। এই বাংলাটা হচ্ছে এর অর্থ এই যে। এই যে চিহ্নটা, এই চিহ্নটা যে সাবসেট, সবসময় ইউজ হবে। এটা হচ্ছে এইরকম করে, এই এটা সাবসেট, বাংলায় বলছে উপসেট। তারপরে দেখো 7 নম্বর। 7 নম্বর, এই চিহ্নটা, নিচের চিহ্নটা যদি না দেওয়া হয় তখন সেটাকে বলছে সুপারসেট। তখন বলছে সুপারসেট, সরি, চিহ্ন যদি না দেওয়া হয় প্রপার সাবসেট। এটা সাবসেট হচ্ছে, এটা হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেটের বাংলা হচ্ছে যথার্থ উপসেট। যথার্থ উপসেট। এটা আরেকটা মানে হচ্ছে মধ্যে আছে, মধ্যে আছে। তাই ইংরেজি হচ্ছে ইজ কন্টেন্ট ইন, ইজ কন্টেন্ট ইন। 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা কী আছে, এইটাই করে এরকম করে কাটা হয়েছে, সেটা কি ইজ নট কন্টেন্ট ইন। এটা যদি কন্টেন্ট ইন হয় তাহলে এটা নট কন্টেন্ট ইন, তার মানে মধ্যে নেই। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা কি উল্টো, এইটার উল্টো, 7-এর উল্টো, আর এই চিহ্নটা হচ্ছে 8-এর উল্টো। এটা মানে কি কন্টেন্টস, ধারণ করে। এটা হচ্ছে ডাজ নট কন্টেন, ডাজ নট কন্টেন। 10-এর দাগ দেখো, 10-এর দাগ একটা কী আছে, এর মাথায় সি, এর মাথায় ড্যাশড, এর মাথায় বার, যে কোনো একটা ইউজ হতে পারে। এর মাথায় সি অথবা এর মাথায় ড্যাশড অথবা এর মাথায় বার। এটা হচ্ছে, এর মানে হচ্ছে এ সেটের পূরক সেট। এ সেটের পূরক সেট ইংরেজিতে হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ এ সেট এ। ঠিক আছে। 11 নম্বর দেখো, 11 নম্বর কী আছে, 11 নম্বর ইউ। ঠিক আছে, ইউটা আছে ইউনিয়ন বা যোগ বোঝাতে আমরা এই চিহ্নটা ইউজ করব। আর উল্টো ইউ মানে হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ। ইউনিয়নের বাংলা হচ্ছে যোগ, ইন্টারসেকশনের বাংলা ছেদ। তারপরে এটা হচ্ছে বোল্ড, একটু মোটা আকারের ইউ, সেটা বা এস, এই দুটো যে কোনো একটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আর এই যে চিহ্নটা গোল করে কেটে দিয়ে এটা ফাই, একে কী বলা হচ্ছে নাল অর ভয়েড সেট। নাল সেট অর ভয়েড সেট, বাংলা হচ্ছে শূন্য সেট। ঠিক আছে, এইগুলো মোটামুটি জানলেই আপাতত হবে। এবারে যদি নতুন কোনো নোটেশন আসে তখন আমরা, যখন এক্সারসাইজ হবে তখন সেটা আমরা আলোচনা করব। ওকে, নেক্সট দেখো। এবার দেখো সেট থিওরির যে ইন্ট্রোডাকশন পার্ট, ভূমিকা পোর্শন, সেটা একটু আমরা শুরু করছি। থিওরি পোর্শনটা প্রথমে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। সেট তত্ত্ব কী না, সেট তত্ত্ব জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর এই তত্ত্বের উদ্ভাবক, তিনি এই তত্ত্বের প্রবর্তন করেছিলেন। সংজ্ঞা কী না, এ সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট। ভালো করে দেখো, এ সেট ইজ এ কালেকশান মানে সংগ্রহ, কালেকশান মানে একটা সংগ্রহ, অফ ওয়েল ডিফাইন্ড মানে সুসংজ্ঞাত, সুসংজ্ঞাত, ডিস্টিংক্ট মানে পৃথক,
এটা ক হবে, কারেকশানটা করে নিই। দেখো কারেকশান করে নিয়েছি। পৃথক, ডিস্টিংক্ট মানে যে পৃথক, অবজেক্ট মানে বস্তু বা উপাদান। তাহলে একটা সেট কি না, সুসংজ্ঞাত পৃথক উপাদানের একটা সংগ্রহ। এর বৈশিষ্ট্য কি না, ওয়েল ডিফাইন্ড, আগেই বলেছি, সুসংজ্ঞাত হবে। 2 নম্বর কি, ডিস্টিংক্ট, পৃথক হবে। আর 3 নম্বর কি, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার বা ক্রম নিরপেক্ষ হবে। জিনিসটা আস্তে আস্তে একটা একটা করে আলোচনা হোক। ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝাতে চেয়েছে, ধরো তোমাকে যদি বলে যে তোমাদের স্কুলের ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীর একটা সেট, বা সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে একটা সেট তৈরি করা হচ্ছে, ঠিক আছে, এটা একটা ওয়েল ডিফাইন্ড বলতে পারবো, এটা সুসংজ্ঞাত, কারণ ক্লাস 11-এর ছাত্রছাত্রীর সংখ্যা নির্দিষ্ট, সেটা এই কথাটা বলার মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে যে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের কথাই বলছে। এবার যদি এই কথাটা না বলে যদি এটা বলতো যে তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের সেট, এটা কিন্তু সুসংজ্ঞাত নয়। কেন, কোন ক্লাসের কথা বলা হচ্ছে, তাহলে সেটা নির্দিষ্ট কোনোভাবে বলা হচ্ছে না, তার জন্য সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড বলতে পারবো না, ঠিক আছে। তারপরে ধরো একটা বললো, আর একভাবে উদাহরণ দেওয়া যায়, বলল যে কোনো শ্রেণীর সমস্ত লম্বা ছাত্রদের একটা সেট, সমস্ত লম্বা ছাত্রদের একটা সেট, সমস্ত লম্বা ছাত্র বললেও কিন্তু সেখানে সেট ডিফাইন হলো না। কেন, লম্বাটা কোনটাকে আমি লম্বা ধরছি, কত সেন্টিমিটারের উপরে আমি লম্বাটাকে ডিফাইন করছি, সেটা কিন্তু আমার বলা নেই যে 5 সেন্টিমিটার উপরে বা 6 সেন্টিমিটারের উপরে বা 12 সেন্টিমিটারের উপরে সেটাকে আমি লম্বা বলছি, বা কোনো একটা নির্দিষ্ট 5 ফুট উচ্চতার উপরে যতগুলো ছাত্র আছে তাদের সেট যদি আমি বলতাম তাহলে ঠিক ছিল, কিন্তু সেরকম কোনো উচ্চতার পরিমাপ নেই বলে এখানে আমি ওয়েল ডিফাইন কথাটা বলতে পারছি না। তাহলে ওয়েল ডিফাইন মানে সুসংজ্ঞাত, তোমাকে যেটা বলে দেবে সেটা সুসংজ্ঞাত হতে হবে। আমরা যত অঙ্ক করব তত আরও জিনিসটা ক্লিয়ার হবে। ডিস্টিংক্ট মানে পৃথক, ওই সেটের অন্তর্গত পদগুলো পৃথক পৃথক হবে, একটা পদ কিন্তু দুবার রিপিটেশন হবে না, বা একের বেশি বার রিপিটেশন হবে না। একটা সেট এতে যদি একটা এলিমেন্ট থাকে স্মল এ, তাহলে স্মল এটা কিন্তু একবারই থাকবে, সেই সেটে স্মল এটা কিন্তু একবারই থাকবে। ক্লিয়ার? 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ মানে কি, মানে ধরো 1 2 3 আছে, যদি 2 3 1 থাকুক কোনো সমস্যা নেই, 1 2 3 মানে পরপর থাকতে হবে, ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো, এমন কোনো ব্যাপার নেই। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে নিরপেক্ষ, ক্রম নিরপেক্ষ। এবার দেখো কি লেখা আছে, যে সেট সমূহকে ক্যাপিটাল লেটার দিয়ে আমরা প্রকাশ করব। কোনো সেটকে বড় হাতের এ, বড় হাতের ওয়াই, বা বড় হাতের বি, বড় হাতের জেড, ক্যাপিটাল লেটার আমরা সেটগুলোকে ইউজ করব, লিখব। আর পদসমূহকে বা মানে ওই সেটের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলোকে আমরা সাধারণত স্মল লেটারে ইউজ করব। এটা কিন্তু সাধারণত জেনারেলি এটা করা হয়, এবং দ্বিতীয় বন্ধনীর ইউজ করতে হবে। দেখো আমি উদাহরণ লিখেছি, ক্যাপিটাল এ, দেখো বড় হাতের এ দিয়ে প্রকাশ করেছি, ক্যাপিটাল এ সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ABCD, ছোটো হাতের ABCD, দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে, এবং সেটের এলিমেন্টগুলো কিন্তু ছোটো হাতের অক্ষরে লেখা হয়েছে। বি একটা সেট ডিফাইন করা হয়েছে কেমন করে না, এক্স সাজ দ্যাট, দেখো আমি প্রতীকগুলো সিম্বলগুলো আগেই বলেছি, এই চিহ্নটা হচ্ছে কোলনের চিহ্নটা, সাজ দ্যাট মানে এক্স এমন যে 2 <x <5, যেখানে দেখো একটা সেমিকোলন আছে, এক্স একটি অখণ্ড সংখ্যা। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কথাটা, এর মাধ্যমেও কিন্তু একটা সেটকে প্রকাশ করছে। কীরকমভাবে না, এই বি সেটের মধ্যে সেই সমস্ত পদগুলো থাকবে যেই পদগুলো 2-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোটো। তাহলে
সেগুলো এক্সগুলো কি অখণ্ড সংখ্যা হতে হবে। তাহলে 2-এর চেয়ে বড় 5-এর চেয়ে ছোটো অখণ্ড সংখ্যাগুলো কে আছে? 3 আর 4, 3 আর 4। তাহলে বি সেটের অন্তর্গত পদগুলো কি হলো? এটাকে আমি সমান দিয়ে লিখতেই পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3,4। এটা যেমন লেখা আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি ডি, এখানে বি দিয়ে পাশে সমান দিয়ে আমি লিখতে পারি 3,4। এই 3,4 লেখাও যা আর এই লেখাটাও কিন্তু একই কথা, ঠিক আছে? সেটা আমি প্রকাশ করতে পারবো অঙ্ক করে। তাহলে এটাও একটা সেট, এইভাবেও সেটকে প্রকাশ করা যায়, এইভাবেও সেটকে প্রকাশ করা যায়। এবারে এইখানে যখন লেস দেন 2 লেস দেন ইকাল টু এক্স লেস দেন এক্স লেস দেন 5, এই ব্যাপারটা যখন এলো, এই দেখো আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু কথা লিখেছি, এটা একটু ক্লিয়ার করে নিতে হবে, তবে আমরা কিন্তু পরবর্তীকালে কোনো যাতে অসুবিধে না হয় তার জন্য এরকম একটু বলে নিচ্ছি। দেখো এই যে চিহ্নটা বিলংস টু, আমি আগেই বলেছি দেখো এক্স বিলংস টু ক্যাপিটাল এ, এর কথাটার মানে কি? এই যে লিখেছি এক্স বিলংস টু ক্যাপিটাল এ। আচ্ছা এবার দেখো যদি এরকম হয় এক্স বিলংস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 2,10 যদি আমার লেখা থাকে কোথাও কোথাও ধরো লেখা আছে এক্স বিলংস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 2,10, তার মানে কি হচ্ছে বলো তো? তার মানে এই যে এই এর মানে হচ্ছে এটা কি না 2 লেস দেন ইকাল টু এক্স লেস দেন ইকাল টু 10, 2 লেস দেন ইকাল টু এক্স লেস দেন ইকাল টু 10, এটা আমরা বলতে পারবো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, মানে আমি এখান থেকে এটা কনক্লুশন করতে পারবো। কি পারবো? 2-এর এক্সের মান 2-এর সমান অথবা 2-এর চেয়ে বড়, 10-এর সমান অথবা 10-এর চেয়ে ছোটো। তার মানে কি? যদি এক্সটা অখণ্ড সংখ্যা হয় তাহলে এই এক্সের মানগুলো কি কি হতে পারে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ক্লিয়ার? 10 পর্যন্ত, মানে 2টাকেও নেব 10টাকেও নেব। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি 2,10কে লিখলাম, এটা একটা ইন্টারভাল বলা হয়, এটা একটাকে বিস্তার বলা হয়। ইন্টারভালটার নাম কি? এই ইন্টারভালটার নাম হচ্ছে ক্লোজড ইন্টারভাল। দেখো এখানে লিখেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টারভালটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল। ক্লোজড ইন্টারভাল মানে কি? দেখো এখানে ধরো 2 আছে, এখানে 2 আছে, আর এখানে দেখো সংখ্যা রেখা, একটা সংখ্যা রেখা এখানে আরও দূরের দিকে 10 আছে। তার মানে এক্সের মানটা কিন্তু এই 2 থেকে 10-এর মধ্যে সমস্ত মানগুলোকেই নিয়ে সে কাজ করতে পারবে। মানে এক্সের জায়গায় আমি 2 থেকে 10 যে কোনো মানটাকে আমি ট্রিট করতে পারি, নিতে পারি। তারপর দেখো আরেকটা টাইপ, দেখো এক্স বিলংস টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0,5, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটা তৃতীয় বন্ধনী ছিল, এটা হচ্ছে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনীর মধ্যে 0,5, এইটার মানে হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন 5, 0 লেস দেন এক্স লেস দেন 5। এখানে দেখো একটু খেয়াল করে থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে কী ছিল? ইকুয়াল টু কথাটা ছিল 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 10, কিন্তু এখানে দেখো 0 লেস দেন এক্স লেস দেন 5, এখানে কিন্তু ইকুয়াল টুটা নেই। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে মনে রাখবে ইকুয়ালিটি সাইনটা থাকবে না, থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে থাকবে, ঠিক আছে? এটা মানে কি? এক্স যদি অখণ্ড সংখ্যা হয় এটা মানে কিন্তু আমি 0, এক্সের মান 0 হবে না, এক্সের মান 5ও হবে না, কিন্তু এক্সের মান 0-এর চেয়ে বড়ো হবে, 5-এর চেয়ে ছোটো হবে। তাহলে এক্স যদি অখণ্ড সংখ্যা হয় এক্সের মানগুলো কী কী হতে পারে? এক্সের মান হতে পারে 1, 2, 3, 4 এই পর্যন্ত, 0ও হবে না, 5ও হবে না। ক্লিয়ার? এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ইন্টারভালটা লিখেছি এই ইন্টারভালটার নাম হচ্ছে ওপেন ইন্টারভাল। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এই ইন্টারভালটা হচ্ছে ওপেন ইন্টারভাল, থার্ড ব্র্যাকেটটাকে বলছি ক্লোজড ইন্টারভাল। এবার যদি এরকম হয় যে কি একটা ফার্স্ট একটা থার্ড, এটা আবার কি? এটার নাম হচ্ছে হাফ ওপেন আর হাফ ক্লোজড ইন্টারভাল। হাফ ওপেন বলা হয় অথবা হাফ ক্লোজ। দেখো এটার জন্য হাফ ওপেন, এটার জন্য হাফ ক্লোজ, বা সেমি ওপেন সেমি ক্লোজডও বলা হয়। এটার বদলে সেমি ওপেন সেমি ক্লোজডও বলতে পারো, হাফ ওপেন হাফ ক্লোজডও বলতে পারবো। এটার মানে কি? দেখো এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল 3 আর ক্লোজড ইন্টারভাল 4, এই কথাটার মানে কি? বা এক্স বিলংস টু হাফ ওপেন ইন্টারভাল এটা, বা হাফ ক্লোজড ইন্টারভাল এটা, বা এক্স বিলংস টু সেমি ওপেন ইন্টারভাল এটা, বা সেমি ক্লোজড ইন্টারভাল এটা। কী হবে? এটার মানে দেখো 3 লেস দেন এক্স, দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে বলে শুধু লেস দেন, আর থার্ড ব্র্যাকেট আছে বলে লেস দেন ইকুয়াল টু 4। তাহলে 3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 4। তার মানে এক্স যদি অখণ্ড সংখ্যা হয় এক্সের মান কী কী হতে পারে? এক্সের মান অনলি 4 ছাড়া কিন্তু আর হবে না। দেখো 3-এর চেয়ে বড়, 3 তো হবে না, আর 4-এর চেয়ে ছোটো অথবা সমান, তাহলে এক্সের মান শুধুমাত্র এখানে 4টাই হবে। এই সংখ্যা রেখা, এটা ক্লিয়ার হলো। এটা সেটের অন্তর্গত নয়, কিন্তু
সেটের অঙ্ক বা তুমি যখন 11-এর কোনো অঙ্কতে যাবে তখনই কিন্তু এই ইন্টারভ্যালের ব্যাপারটা আসবে। ওই জন্য আমি আগে থেকে ক্লিয়ার করে রেখে দিলাম, সেটিতেও আসবে। এবার নেক্সট দেখো, এ ফিউ ডেফিনেশন, কয়েকটি সংজ্ঞা। প্রথম সংজ্ঞাটা কি? সসীম আর অসীম সেট। খুব সহজ। এই নামেতেই বুঝতে পারি যে সসীম সেট, যদি সেটের এলিমেন্ট সংখ্যা পদ সংখ্যা সসীম হয়, মানে যদি গোনা যায় 1 2 3 করে গুনতে পারছি আমরা, বা নির্দিষ্ট, সসীম মানে নির্দিষ্ট আমরা জানি, সেটা হচ্ছে সসীম সেট। আর যদি অসীম সেট, যদি আমরা গুনতেই থাকি শেষ যদি না হয়, অসীম মানে যার কোনো সীমানা নেই, তাকে বলা হচ্ছে অসীম সেট। তাহলে এটা হচ্ছে সসীম সেট। অসীম সেট এটা হচ্ছে কি? এটা দেখো আমি বলছি যখন আসবে তখন আলোচনা করব। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, স্বাভাবিক সংখ্যার সেট, এন দিয়ে আমরা প্রকাশ করি। আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটে তো শেষ নেই, স্বাভাবিক সংখ্যার সেটের যে এলিমেন্ট তার তো শেষ নেই। কোথা থেকে শুরু হচ্ছে? স্বাভাবিক সংখ্যা 1 থেকে 1 2 3 4 করতে করতে চলে যাচ্ছে অসীম পর্যন্ত। একটু খেয়াল করে দেখো, এইটাই কিন্তু একটা এই বি আর এন এর মধ্যে কোনো পার্থক্য নেই। বি সেটটাই কিন্তু এখানে এন। যেটা কি? পূর্ণ সংখ্যার সেট, সমস্ত পূর্ণ সংখ্যা 0 +-1 +-2 +-3 +-4 ডট ডট করে করতে চলতেই যাচ্ছে। তাহলে এই তিনটে বা এটা আর এটা একই, তাহলে এই দুটো হয়ে গেল কি? একটা অসীম সেটের, দুটো অসীম সেটের উদাহরণ। ক্লিয়ার? অসীম সেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অসীম সেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি? একটা ডি নিউমারেবল আর একটা হচ্ছে নন ডি নিউমারেবল। ঠিক আছে? ডি নিউমারেবল আর নন ডি নিউমারেবল। তাহলে দুটো ভাগে ভাগ করা হয়েছে অসীম সেটে। দেখো এটা কি? ডি নিউমারেবলটা কি না, নির্দিষ্ট ধর্ম মেনে যদি প্রকাশ করা যায় বা প্রকাশযোগ্য হয়, তাহলে সেই অসীম সেটকে আমরা বলবো ডি নিউমারেবল অসীম সেট। যেমন উদাহরণ কি? ধরো একটা এক্স, আমি একটা সেট নিয়েছি। এক্স সেটটা কি? সেই সমস্ত 2x-গুলো থাকবে যেখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। তাহলে ন্যাচারাল নাম্বার তুমি 1 বসাও, তাহলে এর মান কত? 2x-এর মান কত? 2। 2 বসাও এক্সের জায়গায়, 4। 3 বসাও, 6। তাহলে এখানে এই ক্যাপিটাল এক্সের মধ্যে এলিমেন্টগুলো কী হচ্ছে? 2 4 সমস্ত জোড় সংখ্যাগুলো। বুঝতে পারছো কিনা বলো? শূন্যটা হবে না, শূন্য বাদে সব জোড় সংখ্যাগুলো 2 4 6 8 10 12 এরকম করে চলতেই থাকবে। তাহলে দেখো এটা আমরা একটা গণনযোগ্য, এটার বাংলা যদি বলা হয় তাহলে গণনযোগ্য। এটা গোনা যাচ্ছে, 1 2 করে তো গুনতে তো পাচ্ছি আমরা, 2 4 6 এরকম করে করে আমরা গণনযোগ্য। কিন্তু এই নন ডিনিউমারেবলটা কীরকম দেখো? নির্দিষ্ট ধর্ম মেনে প্রকাশযোগ্য নয়। নির্দিষ্ট ধর্মের প্রকাশযোগ্য নয় মানে এখানে এক্সের, এখানে যেমন এক্স এর একটা ডেফিনেশন দেওয়া ছিল, এক্সটা কোথায় আছে সেটা বলা ছিল। এখানে এক্স কোথায় আছে কিছুই বলা নেই। এক্সের মান যা খুশি হতে পারে। এক্সের মান যদি ধরো রিয়েল নাম্বার হয়, বাস্তব সংখ্যা হয়, তাহলে 5 আর 4-এর মধ্যে অসংখ্য কোটি কোটি এলিমেন্ট থাকবে। 5-এর চেয়ে বড়। এটা একটু লেখাটা গণ্ডগোল হয়েছে, একটু ঠিক করে নিই, দাঁড়াও। দেখো কারেকশান করে নিয়েছি এখানে। 5 এক্সের মান হচ্ছে 5-এর চেয়ে বড়, 6-এর চেয়ে ছোটো। এক্সের যেহেতু কোনো কিছু বলে দেওয়া নেই, বা এক্সটা কোথায় আছে, এক্সটা কোথায় অন্তর্ভুক্ত কিছুই বলা নেই, তাহলে এক্সের মধ্যে বাস্তব সংখ্যা হতেই পারে। তাহলে বাস্তব সংখ্যা যদি হয়ে যায়, তাহলে দেখো 5 আর 6-এর মধ্যে অসংখ্য দশমিক এলিমেন্ট আছে, অসংখ্য এখানে আছে, অমূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে। তাহলে এক্সের ধর্ম যদি নির্দিষ্ট ধর্ম মেনে যদি এটা প্রকাশ যদি না করা হয়, এখানেও কিন্তু অসংখ্য এলিমেন্ট আছে, এখানেও অসংখ্য এলিমেন্ট, এটা নির্দিষ্ট ধর্ম মেনে আছে। দেখো গণনযোগ্য, এটা কিন্তু গণনযোগ্য নয়, গোনায় যাবে না। আমি যদি বলি 5 আর 6-এর মধ্যে আছে 5.5, 5.5, কিন্তু 5 আর 5.5-এর মধ্যেও তো আবার অসংখ্য এলিমেন্ট আছে। ঠিক আছে, 5.1-এর মাঝেও আবার অসংখ্য এলিমেন্ট আছে। তাহলে এটাকে নির্দিষ্ট ধর্ম মেনে গোনা যাবে না বা প্রকাশ করা যাবে না। তার জন্য এই ধরনের যে অসীম সেটগুলোকে বলা হচ্ছে নন ডিনিউমারেবল অসীম সেট বা অগণনযোগ্য। এটা গণনযোগ্য, এটা অগণনযোগ্য। ক্লিয়ার? একপদী সেট নামটা দেখি বুঝতে পারছো, একটি মাত্র পদ থাকবে। ইংরেজি হচ্ছে সিঙ্গলটন সেট, ইংরেজিগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। একপদী সেটের ইংরেজি সিঙ্গলটন সেট, সিঙ্গলটন সেট। দেখো সিঙ্গলটন সেট। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়েছি,
দেখো একটি এলিমেন্ট আছে, তার জন্য এটা হচ্ছে সিঙ্গলটন সেট। এইভাবে উদাহরণ দেওয়া যেতে পারে। এক্স একটি জোড় সংখ্যা 2 <x <5। দেখো এক্স একটা জোড় সংখ্যা এক্সের মধ্যে এক্সটা যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে এখানে কী কী এলিমেন্ট থাকতে পারে? 3 4, 2-এর চেয়ে বড়, 5-এর ছোটো, 3 আর 4। 3 আর 4-এর মধ্যে কে জোড় কে? 4। তাহলে শুধুমাত্র এলিমেন্ট হচ্ছে 4। তাহলে বি কিন্তু এইভাবে না লিখে আমি বলতে পারবো এই সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু 4। তাহলে দেখো একটি এলিমেন্ট, এখানেও একটি এলিমেন্ট, এখানেও একটি এলিমেন্ট, তাহলে এ আর বি দুটোই হলো একপদী সেট বা সিঙ্গলটন সেট। শূন্য সেট দেখো, শূন্য সেটটা কি? শূন্য সেট ইংরেজি নাল সেট বা ভয়েড সেট, ভিওআইডি বা এমটি সেট, তিনটের যে কোনো একটা নাম বলতে পারি। শূন্য সেটকে ফাই দিয়ে প্রকাশ করা হয়, শূন্য সেটকে ফাই দিয়ে প্রকাশ করা হয়। শূন্য সেটের উদাহরণ দেখো, এই ইম্পর্টেন্ট বইয়েতে দেবে উদাহরণে তোমাদের অনেক উদাহরণ দেয়া আছে, আমি এখানে একটা করে উদাহরণ বলে করছি। দেখো দেখো সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা এবং 5 <x <6। 5 <x>, দেখো 5 আর 6-এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা নেই, আছে? 5-এর পরেই তো 6, তাহলে এক্সের মান দেখো 5ও নিতে পারছি না, 6ও নিতে পারছি না, তাহলে তো কোনো মানই নেই। যেহেতু কি বলেছে, এক্সটা অখণ্ড সংখ্যা বলেছে বলেই মান নেই। এটা যদি বাস্তব সংখ্যা বলতো তাহলে অসংখ্য মান থাকতো। যাই হোক, এখানে যেহেতু অখণ্ড সংখ্যা বলেছে, 5 আর 6-এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা নেই, তাহলে এটা হচ্ছে শূন্য সেট। শূন্য সেট মানে কিন্তু কোনো এলিমেন্টই থাকবে না, সেটাকে বলবো আমরা শূন্য সেট। ঠিক আছে, নেক্সট 4 নম্বর পয়েন্ট দেখো, সাবসেট বা উপসেট। বাংলা হচ্ছে উপসেট, ইংরেজি সাবসেট। আমরা সাবসেটটা বেশি ইউজ করব, ইংরেজিটা আমি বলছি। আচ্ছা, ওই জন্য ইংরেজি বলছি। এ বি দুটি সেট এমন যে বি এর সমস্ত পদ এরও পদ, মানে বি সেটের সমস্ত পদ এ সেটেরও পদ, তবে বিকে এর উপসেট বলা হয়। দেখো জিনিসটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হবে। বি সাবসেট অফ এ, এটাকে আমরা পড়ার সময় বলবো বি ইজ এ সাবসেট অফ এ, বা বলবো বি ইজ কন্টেন্ড ইন এ। দেখো বি ইজ কন্টেন্ড ইন এ, বি হচ্ছে এর ভেতরে আছে। দেখো এই যে মুখটা কোন দিকে আছে? এর দিকে, তার মানে এ নিশ্চয়ই বড়। বি সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে। বি এর সমস্ত এলিমেন্ট যদি এর মধ্যে থাকে তখন বলবো বিকে এর সাবসেট। বা এটা উল্টো দিকে ঘুরে গেছে দেখো, কিন্তু দেখো মুখটা কিন্তু সেই এর দিকে আছে, খেয়াল করবে। এইটার নামটা চেঞ্জ হয়ে গেছে, নামটা হচ্ছে এ কন্টেন্টস বি। এখানে হচ্ছে বি ইজ কন্টেন্ড ইন এ, বি ইজ কন্টেন্ড, দেখবে পাস্ট টেন্স হয়েছে, কন্টেন্ট, এটা কন্টেন্টস, এ কন্টেন্টস, মানে এইটার মানে হচ্ছে বি এর মধ্যে আছে, আর এ কন্টেন্টস বি মানে হচ্ছে এ বিকে কন্টেন্ট করছে, মানে এ এর মধ্যে বি আছে, একই মানে। ঠিক আছে, উদাহরণটা দেখে নাও ভালো করে। এ একটা সেট নিয়েছি 1 2 3 4, বি একটা সেট নিয়েছি 1 আর 4। দেখো একটু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে 1 আর 4 কিন্তু অলরেডি এর মধ্যে আছে, তাহলে বি ইজ কন্টেন্ট ইন এ। দেখো প্রত্যেকটা এলিমেন্ট 1 আর 4, এই যে 1 আর 4 দুজনেই কোথায় আছে? এ সেটের মধ্যে আছে, তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে, তাহলে বলতে পারবো অতএব বি ইজ সাবসেট অফ এ। আচ্ছা, এখান থেকে একটা কথা বলা যায়, এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ। দেখো যে কোনো এক্সটা যদি যে কোনো এলিমেন্ট হয়, বি এর যে কোনো এলিমেন্ট হয়, তাহলে এক্স বিলংস টু বি হলে এক্স বিলংস টু এ হবেই। দেখো এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, কারণ কি এর তো সমস্ত এলিমেন্ট এখানে আছে, তাহলে এক্সটা যা এলিমেন্ট হোক না কেন বি এর, সে তো এতে থাকবেই, এতে তো থাকবেই, কারণ বি সাবসেট অফ এ, বি এর সমস্ত এলিমেন্ট এতে আছে, এক্স যদি বিতে থাকে এক্স এতেও থাকবে। ঠিক আছে, নিজের সাবসেট, কোনো সেট নিজের সাবসেট কেন? এই সাবসেট অফ এ, কেন? এর সমস্ত এলিমেন্ট এতে আছে, নিজের এলিমেন্ট নিজেইতে আছে, এর এলিমেন্ট এতে আছে, বি এর এলিমেন্ট বিতে আছে, তাহলে প্রত্যেকটা সেট নিজের সাবসেট। ঠিক আছে, এরপরে নেক্সট পয়েন্ট দেখো, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। প্রপার সাবসেটটা কি? প্রপার সাবসেটটা দেখো, ডেফিনেশনটা দেখো, এ বি দুটি সেট এমন যে বি এর সমস্ত পদ এরও পদ একই, এখান পর্যন্ত একই, দেখো এখানে পর্যন্ত একই, এবং এখানে নতুন একটা অ্যাড হয়েছে, এবং এ সেটে কমপক্ষে মানে অ্যাটলিস্ট
একটা পদ থাকে যা বিতে নেই। তার মানে এরকম ব্যাপারটা আমি বলছি, দেখো এস সেট এটা বি সেট, ঠিক আছে। এবারে এস এই যে বি হচ্ছে সাবসেট অফ এ, এটা হয়েছে প্রপার সাবসেট হতে হলে কমপক্ষে হতে গেলে কমপক্ষে এই এ সেটে যেটা বড় বি এর চেয়ে অন্ততপক্ষে একটা বেশি থাকতে হবে, অন্ততপক্ষে একটা, অনেক বেশি থাকতে পারে কিন্তু অন্ততপক্ষে একটা বেশি থাকতে হবে বি এর থেকে এ সেটে, তবেই সেই সেটাকে আমরা বলতে পারবো, সেই সেটটাকে বলতে পারবো প্রপার সাবসেট বলতে পারবো, সেটা হচ্ছে প্রপার সাবসেট বলতে পারবো। দেখো উদাহরণ নেওয়া হয়েছে, ক্যাপিটাল এক্স ইকাল টু এটা এ বি সি ডি, ক্যাপিটাল ওয়াই ইকাল টু এ বি সি ডি ই এফ। দেখো আমরা দেখতে পাচ্ছি এক্স, আর দেখো এই চিহ্নটা, এই সমান চিহ্নটা এখানে দেওয়া হয়নি, এখানে যে সমান চিহ্নটা ছিল নিচে, এটার চিহ্ন নিচে লাইনটা ছিল, লাইনটা এখানে দেখো নেই, এটা সাবসেটের চিহ্ন, এটা প্রপার সাবসেটের চিহ্ন। প্রপার সাবসেট মানে কি, দেখো এই এক্সটা পুরোপুরি ওয়াইয়ের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গেছে এবং কমপক্ষে একটা এলিমেন্ট ওয়াইতে বেশি আছে, এখানেও বেশি ছিল, এটাও আমি সাবসেটটাকে আমি প্রপার সাবসেট, এখানেও প্রপার সাবসেট কথাটাই এখানে চিহ্নটা আমি বলতে পারি, এটা চিহ্নটা নাও দিতে পারি এখানে। তাহলে সাবসেট, সাবসেট মানেই কিন্তু সেটা সাবসেট মানেই যে প্রপার সাবসেট হবে তার কিছু মানে নেই। প্রপার সাবসেট হলে সেটা সাবসেট হয়ে যাচ্ছে, কিন্তু সাবসেট মানেই যে প্রপার সাবসেট হবে সেটা কিন্তু নয়। যেমন ধরো এ সাবসেট এ, কিন্তু এ নট, এ ইজ নট প্রপার সাবসেট অফ এ, কারণ এ আর এ দুটোতে সেম এলিমেন্ট আছে। তাহলে একই এলিমেন্ট থাকলে বা একই উপাদান থাকলে সেটা কিন্তু প্রপার সাবসেট আমি বলতে পারবো না। প্রপার সাবসেট কখন বলবো, যদি অন্ততপক্ষে একটা এলিমেন্ট যে যার সাবসেট, সেখানে একটা এলিমেন্ট অন্তত বেশি থাকতে হবে, যে সাবসেট তার থেকে যার সাবসেট তাতে এক অন্ততপক্ষে একটা অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ইজ মোর দ্যান এক্স, ঠিক আছে। অন্ততপক্ষে একটা এলিমেন্ট যদি বেশি থাকে এক্সের থেকে ওয়াইয়ে, তখন বলতে পারবো এক্স ইজ প্রপার সাবসেট অফ ওয়াই, এক্স ইজ প্রপার সাবসেট অফ ওয়াই। এখানে দেখো দুটো এলিমেন্ট বেশি আছে, এখানে যে এবিসিডি, এখানে যে এবিসিডি ইএফ, দুটো আছে ঠিকই আছে, কমপক্ষে আমার একটা তো, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারছি, এক্স বিলংস টু ছোটো হাতের এক্স, মানে একটা এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট এক্সের, সেটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু ওয়াই, এক্সে থাকলে ওয়াই থাকবেই এবং এক্স নট ইকাল টু ওয়াই। এখানে কিন্তু এই কন্ডিশনটা ছিল না, এখানে এ নট ইকাল টু বি ছিল না। সাবসেটের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল টু হতে পারে, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল টুটা হবে না। তাহলে সাবসেট আর প্রপার সাবসেটের মধ্যে পার্থক্য বোঝা গেছে, ক্লিয়ার। সমান সেট দেখো খুব সহজ, যদি এ সেটের প্রত্যেকটা পদ বি সেটেরও পদ, আবার বি সেটের প্রত্যেকটা পদও এ সেটেরও পদ, তখন আমরা বলতে পারবো যে এ সাবসেট বি আবার বি সাবসেট এ। দেখো এ সাবসেট বি আর বি সাবসেটের কখন বলতে পারবো, যদি এ সমান বি হয়, মানে সমান সেট মানে আর কিছু নেই, পুরোপুরি সমান। দেখো 1 2 3 4 এখানেও আছে, এখানেও আছে, দেখো এলোমেলোভাবে আছে কিন্তু 1 2 3 4ই আছে, তাহলে এ সমান বি, এটা নতুন করে বলার দরকার নেই। অধিসেটটা কি, অধিসেটটা হচ্ছে সুপার সেট। সুপার সেট কি না, উপস্থিতের উল্টো। সাবসেট আমরা আগে দেখেছি, এটা হচ্ছে সাবসেটের উল্টো হচ্ছে অধিসেট, উপসেটের উল্টো অধিসেট বা সাবসেটের উল্টো সুপার সেট। উদাহরণ দেখো, এ একটা আমি সেট নিয়ে নিয়েছি আর বি একটা নিয়ে নিয়েছি, দেখো আমরা দেখতে পাচ্ছি এ এই যে এই সুপার সেট অফ বি, তার মানে ওই যে কন্টেন্টের চিহ্নটা, এ কন্টেন্টস বি, এ বিকে কন্টেন্ট করছে, দেখো বি এর এলিমেন্টগুলো এতে আছে। তো উল্টোটা ঘুরিয়ে এসে আমরা বলতে পারছি না, একই রকমভাবে এটা যদি এখানে লিখি, এটা যদি এখানে লিখি, তখন বলবো সাবসেট, আর এটা যে উল্টে দিলেই সুপার সেট, ঠিক আছে। সার্বিক সেট জিনিসটা কি না, ইউনিভার্সাল সেট, কোনো সেট সম্পর্কিত আলোচ্য বিষয়ে নির্দিষ্ট বৃহত্তর সেটকে সার্বিক সেট বলে। উদাহরণ দেখো, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। এই যে দেখো সার্বিক সেট লেখার সময় আমরা বোল্ড ইউ লিখি, 1 2 3 4 করে 10 পর্যন্ত ধরো এখানে আছে, এ সেট এটা, বি সেট এটা, সি সেট এটা। তা একটু খেয়াল করে এ বি সি সবাই কিন্তু এই সেটের মধ্যে আছে, কারণ এই যে যে এলিমেন্টগুলো আছে সব তো 1 থেকে 10-এর মধ্যেই, এখানে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত এলিমেন্টগুলো আছে। এখানে এম হচ্ছে 1 2 3, বি হচ্ছে 3 4 5, আর সি 5 10। দেখো এও কোথায় আছে, এও আছে, এ দেখো এ সাবসেট ইউ, বিও সাবসেট ইউ, সিও সাবসেট ইউ, তখন এই যে ইউটা হচ্ছে, ইউটাকে বলা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, ক্লিয়ার। সূচক সেটটা খুব ইম্পর্টেন্ট। দেখো সূচক সেট বা পাওয়ার সেট, যে সেটের পদসমূহ একটি প্রদত্ত সেটের
উপসেট। পদসমূহ সেটের সূচক সেট বলতে সূচক সেট হচ্ছে একটা সেটের সেট। সূচক সেট, পাওয়ার সেট ইজ এ কালেকশন অফ সেটস, মানে সেটেদের কালেকশন। কীরকম সেটের কালেকশন? ধরো এই যে এ একটা সেট তুমি যদি নিয়ে নাও, এ সেটের যত সাবসেট আছে, এ সেটের যত সাবসেট হতে পারে সেই সাবসেটগুলো নিয়ে একটা কালেকশান হচ্ছে পাওয়ার সেট। দেখো পাওয়ার সেট পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ, সেই সমস্ত এক্স যেগুলো এই এর সাবসেট। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আমরা ধরে নিয়েছি দেখো এ একটা সেট, এর এলিমেন্টগুলো 1 2 3 তিনটে এলিমেন্ট আছে। তাহলে এই যে এ সেটের সাবসেটগুলো কী কী হতে পারে, উপসেটগুলো কী কী হতে পারে? দেখো এ সেটের এক পদই সেট একটা, এক দেখো এক পদই একটা করে পদ আছে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরা সব কিন্তু এ সেটের এক পদই সাবসেট। এরা দ্বিপদী সাবসেট, 1 2 নিলাম, 1 3 নিলাম, আর 2 3 নিলাম, এরা হচ্ছে দ্বিপদী সাবসেট। আচ্ছা, এ সেটের ত্রিপদী সাবসেট 1 2 3 নিজের সাবসেট। তাহলে কি হলো, একপদী সাবসেট 3টে, দ্বিপদী সাবসেট 3টে, আর ত্রিপদী সাবসেট একটা। তাহলে 1 2 3 4 5 6 7, আর ফাই তো সবার সাবসেট, ফাই তো কোনো এলিমেন্টই নেই, তাহলে ফাই সাবসেট অফ এ বলতেই পারি। ফাই তো কোনো এলিমেন্টই নেই, ফাই তো সব সেটেরই সাবসেট। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8, টোটাল কত সাবসেট হলো? 8টা। এই সাবসেটগুলোকে নিয়ে যে সেট তৈরি হচ্ছে, দেখো এই যে কালেকশন অফ সেটস, দেখো সেটেদের কালেকশন, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, আবার ভেতরে আবার সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে কি এগুলো সব সেট। ফায়াতে কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না, ব্র্যাকেট দিলে কিন্তু সেটা এলিমেন্ট হয়ে যাবে। ফায়াতে কোনো এলিমেন্টই নেই, ওই জন্য ফায়াতে কখনোই ব্র্যাকেট দেবে না, সেকেন্ড ব্র্যাকেট দেবে না। ফাই একটা সেট উইদাউট ব্র্যাকেট। ঠিক আছে, এগুলো দেখো আমরা 8টা এলিমেন্ট লিখে দিয়েছি। তাহলে পাওয়ার সেট অফ এতে কতগুলো এলিমেন্ট আছে? 8টা, কালেকশন অফ সেটস। তাহলে দেখো যদি এখানে লেখা আছে যদি এ সেটে n সংখ্যক পদ থাকে তবে সূচক সেটে কতগুলো পদ থাকবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক। এটা সূত্র একটা। এ সেটে কতগুলো, দেখো এখানে এ সেটে কতগুলো এলিমেন্ট আছে? 3টে। দেখো 3টে, 1 2 3, এখানে কতগুলো এলিমেন্ট আছে? 8টা। দেখো পাওয়ার সেট 8টা, তাহলে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8। ক্লিয়ার? একইভাবে এ সেটে যদি 2টো এলিমেন্ট থাকে তাহলে পাওয়ার সেটে কত থাকবে? 2 টু দি পাওয়ার 2, 4টে। এ সেটে যদি 4টে এলিমেন্ট থাকে পাওয়ার সেটে কত থাকবে? 2 টু দি পাওয়ার 4, 16টা। এরকম করে 2 টু দি পাওয়ার n এর নিয়মে যাবে n, যেখানে কি না এ সেটের পদ সংখ্যা। ক্লিয়ার? এবারে এই পার্টের যে লাস্ট পার্ট সেটা দেখে নাও, অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি, এখান থেকে আমরা কী অনুসিদ্ধান্ত পেলাম না? 1 নম্বর অনুসিদ্ধান্ত যে শূন্য সেট যে কোনো সেটের উপসেট। দেখো আমি বললাম যে এইমাত্র আগের উদাহরণে এই ফাইটাকে এর সাবসেট নিয়ে কাজ করলাম। তাহলে দেখো ফাই সাবসেট অফ এ, ফাইটা হচ্ছে যে কোনো সেট, এটা হচ্ছে যে কোনো সেট, তাহলে ফাই সাবসেট অফ এ। 2 নম্বর, প্রত্যেকটা সেট তার নিজের উপসেট, এটা বলার অপেক্ষা রাখে না, আমি আগেই বলেছি। এ সাবসেট এ, বি সাবসেট বি, সি সাবসেট সি, চলতেই থাকবে, যে কোনো সেট সে নিজের সাবসেট। 3 নম্বর দেখো এ সাবসেট বি, বি সাবসেট সি যদি হয় তখন বলতে পারবো এ সাবসেট সি। দেখো এ বি এর ভেতরে আছে, বি আবার কার ভেতরে আছে? সি এর ভেতরে, তাহলে এ তো সি এর ভেতরে থাকবেই। এটা প্রমাণ করে দেওয়া আছে তোমাদের বইতে, দেখবে প্রমাণগুলো দেখে রাখবে একটু। ঠিক আছে, তারপর লাস্ট দেখে নাও, 4 নম্বর পয়েন্ট দেখে নাও যে এ সাবসেট বি, বি সাবসেট এ হলে এ সমান বি। এ যদি বি এর সাবসেট হয়, বি যদি এর সাবসেট হয় তাহলে এ সমান বি, আমরা আগেই বললাম সমান সেটের ক্ষেত্রে। আবার উল্টো দিকটাও সত্য, বিপরীত ক্রমেও সত্য। এ সমান যদি বি হয় বলতে পারবো এ সাবসেট বি, বি সাবসেট এ। তাহলে এ সাবসেট বি, বি সাবসেট এ হলে বলতে পারবো এ সমান বি। আবার এ সাবসেট এ সমান বি হলে বলতে পারবো এ সাবসেট বি, বি সাবসেট এ। ক্লিয়ার? তাহলে ইন্ট্রোডাকশন পার্টের ফার্স্ট পার্ট, ইন্ট্রোডাকশন পার্ট এখনও বাকি আছে। ইন্ট্রোডাকশন পার্টের ফার্স্ট পার্ট এখানে শেষ হলো। তোমরা বাড়িতে ভালো করে দেখবে, বইতে ভালো করেই আছে, তার সঙ্গে সঙ্গে এই যে আমি খাতায় পড়ালাম সেটা ভালো করে দেখবে। ঠিক আছে, আজকে পর্যন্তই এই পার্টটা। ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবে, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, ভালো বা খারাপ সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে সবাই। ওকে।